1995 সালে সুইজারল্যান্ডের জেনেভা অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক মিশেল মেয়র সৌরজগতের বাইরে একটি নক্ষত্র 51 পেগাসির চারিপাশে প্রদক্ষিণরত একটি ভিনগ্রহকে আবিষ্কার করার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর জ্যোতির্বিজ্ঞান মহলে হইচই পড়ে যায়। এরপরে পৃথিবীর যেখানে যত টেলিস্কোপ আছে তার প্রায় সবকটি ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ভিনগ্রহের সন্ধানে লেগে যান। এর ফলে কয়েক বছরের মধ্যেই কয়েকশো ভিনগ্রহ আবিষ্কার হয়। এরপর 2009 সালে নাসা মহাকাশে কেপলার স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এই কেপলার টেলিস্কোপের মুখ্য ভূমিকাই ছিল ভিনগ্রহদের সন্ধান করা, ভিনগ্রহদের আবিষ্কার করা। 1995 সালের আগে আমরা 9টি সৌর গ্রহ সম্বন্ধে শুধুমাত্র জানতাম। 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে পরিগণিত করার পরে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 8। এই কাহিনী কয়েক বছর আগে ডিজিটাল আনন্দবাজারে আমি প্রকাশিত করেছিলাম। ইতিমধ্যে বেশ কিছু ভিনগ্রহ আবিষ্কার হয়ে পড়ে এবং এই গ্রহগুলির আকার, এদের ভর, এদের অস্বাভাবিক উত্তাপ প্রভৃতি, এদের যে প্রকৃতির তারতম্য, তার গ্রহ সম্বন্ধে আমাদের যা ধারণা ছিল তার মধ্যে আমূল পরিবর্তন আনা। কেপলার টেলিস্কোপ এই ভিনগ্রহদের সংখ্যাকে 1 লাফে হাজারের বেশিতে পৌঁছে দেয়। এখনো পর্যন্ত আমরা প্রায় 4000 ভিনগ্রহের সন্ধান পেয়েছি। এদের মধ্যে অনেকেই জুপিটারের চাইতে বা বৃহস্পতির চাইতে আকারে বড়, অথবা জুপিটারের বা বৃহস্পতির চাইতে প্রায় 10 গুণ ভারী। আবার পৃথিবীর মতো গ্রহ বা পৃথিবীর চাইতে সামান্য বড় গ্রহ, কিংবা নেপচুন বা পৃথিবীর মাঝামাঝি ভরের গ্রহ, এছাড়া যমজ নক্ষত্রদের জগতে গ্রহ, এই রকমভাবে ভিনগ্রহদের বিভিন্নতা আমাদের কল্পনাতীত হয়ে গেছে। না, যেসব পদ্ধতির মাধ্যমে আমরা এই ভিনগ্রহগুলোকে আবিষ্কার করি তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রানজিট মেথড বা অতিক্রমণ পদ্ধতি। 2012 সালের 12ই জুন আমরা অনেকেই দেখেছি শুক্র গ্রহকে সূর্যের সামনে দিয়ে অতিক্রমণ করতে। এবার কোনো ভিনগ্রহ যদি শুক্র গ্রহের চাইতে কয়েক গুণ বড় হয় এবং তা যদি তার তারার খুব সামনে দিয়ে অতিক্রমণ করে, তাহলে সে গ্রহটি তারা কিছু অংশ, একটা ক্ষুদ্র অংশকে ঢাকা দিয়ে দেয় এবং এর ফলে তারাটির যে উজ্জ্বলতা তার মধ্যে তারতম্য ঘটে। নক্ষত্রটির উজ্জ্বলতার এই তারতম্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা ভিনগ্রহটির সন্ধান পান। জম্মু কাশ্মীর প্রদেশে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ এবং তামিলনাড়ুর কাবালুরে ভৈনুবপ্পু অবজারভেটরিতে জগদীশ চন্দ্র ভট্টাচার্য টেলিস্কোপ ব্যবহার করে আমারই পিএইচডি ছাত্র এবং কলকাতার ছেলে অরিত্র চক্রবর্তী এই ধরনের বহু ভিনগ্রহের থেকে সংকেত সংগ্রহ করে তার বিশ্লেষণ করে সেই সব ভিনগ্রহগুলির প্রকৃতি আরও নিখুঁতভাবে নির্ধারণ করে চলেছে। সাথে সাথে আমরা নতুন গ্রহ আবিষ্কারেরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এইসব ভিনগ্রহগুলির বায়ুমণ্ডলের নারী নক্ষত্রের খোঁজ নেওয়া। এই ভিনগ্রহগুলির বায়ুমণ্ডলের খোঁজ কী করে আমরা বার করব? এখন যখন কোনো গ্রহ, কোনো ভিনগ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রমণ করে, তখন সে তার নক্ষত্রটির উজ্জ্বলতার মধ্যে একটা তারতম্য ঘটায়। ভিনগ্রহটির যখন নক্ষত্রটির সামনে দিয়ে যায় তখন সে নক্ষত্রটির একটি ক্ষুদ্র অংশকে ঢাকা দিয়ে দেয়, কিন্তু নক্ষত্রটির কিছু অংশ, আলোর কিছু অংশ ভিনগ্রহটির বায়ুমণ্ডলের ভিতর দিয়ে এসে আমাদের কাছে পৌঁছায়। এর ফলে কি হয়, নক্ষত্রটির এই অংশটি, আলোর এই অংশটি যেটি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসে, তা বায়ুমণ্ডলের, সেই ভিনগ্রহের বায়ুমণ্ডলের যে পদার্থ থাকে, যে অণু বা পরমাণু, তার দ্বারা সংক্রমিত হয়। এবং এই আলো যখন আমরা স্পেকট্রোস্কোপিতে বিশ্লেষণ করি
এবং বিশ্লেষণ করে যে বর্ণালী আমরা পাই তার থেকে আমরা ভিন গ্রহটির বায়ুমণ্ডল সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারি। কিন্তু এই পদ্ধতির মধ্যে একটি দুর্বলতা হচ্ছে যে যখন নক্ষত্রটির আলো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পার হয়ে আমাদের কাছে এসে পৌঁছায়, সে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়েও পার হয় এবং যার ফলে ভিন গ্রহটির বায়ুমণ্ডল সম্বন্ধে জানাটা আমাদের পক্ষে দুরূহ হয়ে যায়। এর ফলে আমাদের স্পেস টেলিস্কোপের শরণাপন্ন হতে হয়। অধুনা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই উদ্দেশ্যে একটি স্পেস টেলিস্কোপের পরিকল্পনা করেছে এবং এই স্পেস টেলিস্কোপটির নাম দেওয়া হয়েছে অ্যাটমসফেরিক রিমোট সেন্সিং এক্সোপ্ল্যানেট লার্জ সার্ভে বা সংক্ষেপে এরিয়াল। সম্প্রতি এই স্পেস মিশনটির যিনি প্রিন্সিপাল মুখ্য গবেষিকা এবং যিনি এর নেত্রী সেই অধ্যাপিকা জোয়ানা টিনেটি আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ভিজিট করেন এবং আমাদের সাথে যৌথভাবে গবেষণা করার ব্যাপারে বিশদ আলোচনা করেন। এর আগে আমরা গত বছরই ইংল্যান্ডের রাদারফোর্ড অ্যাপেলটন ল্যাবরেটরি, যেখানে এই স্পেস টেলিস্কোপটি নির্মাণের কাজ চলছে, সেখানে গিয়ে তার বিজ্ঞানী তার প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বলে আসি। ইতিমধ্যে আমরা কম্পিউটার সিমুলেট করে এই সংক্রমিত বর্ণালী বা ট্রান্সমিশন স্পেকট্রা মডেল তৈরি করি এবং এই মডেলগুলি আমাদের ভবিষ্যতে যখন আমরা অবজারভেশনাল ডাটা পাবো তার বিশ্লেষণ করতে সাহায্য করবে। এখানে যেমন দেখা যাচ্ছে এই নীল রঙের যে দাগটি, এটি আমাদের কম্পিউটার সিমুলেট করা ট্রান্সমিশন স্পেকট্রা বা সংক্রমিত বর্ণালী মডেল। এই মডেলে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এইসব পরমাণু ছাড়াও 28 রকমের অণুকে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা ভবিষ্যতে এরিয়াল স্পেস টেলিস্কোপের থেকে এই ধরনের স্পেকট্রাম আশা করি। সৌভাগ্যবশত যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত ট্রান্সমিশন স্পেকট্রা অ্যাভেলেবল নয়, তবুও আমরা হাবল স্পেস টেলিস্কোপ এবং স্পিটজার স্পেস টেলিস্কোপ থেকে আলোকমিতি তথ্য বা ফটোমেট্রিক ডাটা সংগ্রহ করতে পেরেছি এবং সেই আলোকমিতি তথ্য বা ফটোমেট্রিক ডাটার সঙ্গে আমাদের কম্পিউটার সিমুলেটেড করা মডেল আমরা তুলনা করেছি। এটা আরেকটি ভিন গ্রহের জন্য আমাদের কম্পিউটার সিমুলেটেড মডেল, তার সঙ্গে আমরা হাবল স্পেস টেলিস্কোপ এবং স্পিটজার স্পেস টেলিস্কোপের ফটোমেট্রিক ডাটা কম্পেয়ার করেছি। এরপর যখন আমরা এরিয়াল স্পেস টেলিস্কোপ থেকে অবজারভেশনাল ডাটা পাবো, তখন সেই স্পেকট্রামকে আমাদের মডেলের সাথে আমাদের কম্পিউটার সিমুলেটেড মডেলের সঙ্গে তুলনা করে আমরা ভিন গ্রহগুলির বায়ুমণ্ডল সম্বন্ধে নিখুঁত তথ্য আহরণ করতে পারব এবং এইভাবে আমরা প্রায় সবকটি ভিন গ্রহ যা আবিষ্কার হয়েছে তার কম্পিউটার সিমুলেটেড মডেল তৈরি করব এবং তারপরে যখন আমাদের অবজারভেশনাল ডাটা অ্যাভেলেবেল হবে তাকে আমরা বিশ্লেষণ করে তার সঙ্গে আমাদের মডেল তুলনা করে আমরা সেই বায়ুমণ্ডলগুলির নারী নক্ষত্র জানতে পারব এবং এইভাবে হয়তো আমরা পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল কোনো ভিন গ্রহে আছে কিনা সেই সম্বন্ধে ওয়াকিবহাল হব এবং হয়তো ভবিষ্যতে আমরা কোনো গ্রহে জীবনের সন্ধান আছে কিনা সেই সংকেতও পেয়ে যেতে পারি।